আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে অবিলম্বে প্রস্তুতি শুরু করতে হবে। এর আগে দুপুরে এক ব্রিফিংয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। বলেন, মানুষের আস্থা সৃষ্টি করাই ইসির অন্যতম চ্যালেঞ্জ। সিসি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সহিষ্ণু আচরণ করলে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ ভোট করা সহজ হবে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন কমিশনের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম দিকেই সংসদ নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। সিইসি বলেন, আওয়ামী লীগের মেয়াদে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা ছিল দলের পক্ষে কাজ করার, এখন কঠোর বার্তা নিরপেক্ষ থাকার। আগে নানা অসুবিধার কথা বলেছেন, উপরের চাপ ছিল, উপরের ডিজায়ার ছিল, আপনারা করেছেন, এই কথা আপনারা বলেন। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে, প্লিজ আমাদের লেট আস নো। রাজনৈতিক দলগুলো কম ফাউল করলে নির্বাচনের মাঠ সুন্দর থাকবে, তখন সুষ্ঠু নির্বাচন করা ইসির জন্য সহজ হবে। জেনাতন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই। ইসির গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধন না করলে আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকরা দায়িত্ব পালন করবে না, এই দাবি জানিয়ে সিইসির কাছে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এর আগে কমিশন ভবনে আরএফইডি ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকরা মতবিনিময় করেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার ও ওসিদের পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কর্মপরিকল্পনা নির্ধারণ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সচিবালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের দায়িত্ব পালনে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে। নির্বাচনের শিডিউল ঘোষণার আগ মুহূর্তে প্রশাসনের রদবদল প্রক্রিয়া শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব। যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ক্যামেরা থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয় বলে জানান জাহাঙ্গীর আলম। 47,000 ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। নির্বাচনের জন্য জাতি দীর্ঘ 1.5 দশক অপেক্ষা করেছে উল্লেখ করে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ফেসিবাদী সরকারের পতন ও গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিজয় র্যালির আয়োজন করে দলটি। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদ আর নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় বিএনপি। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘ ১.৫ দশক ধরে অপেক্ষা করছে মানুষ। বর্তমানে দেশের গণতান্ত্রিক জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। তারেক রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও এক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে, আর যেন রাজনীতিবিদদের মুখ দেখাদেখি বন্ধ না হয়। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে পারলে আর ফেসিবাদ জন্ম নেবে না। সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা বলেও মনে করেন তারেক রহমান। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে। মায়াদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায় বিএনপি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করেন দলটির নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম, নির্যাতন ও দুঃশাসনের প্রতিবাদের বারুদ বিস্ফোরিত হয় গেল বছর জুলাই আগস্টে। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট পতন হয় ফ্যাসিবাদী শাসনামলের। ঐতিহাসিক সেই বিজয় উদযাপনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। লাখো নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত র্যালিটি প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি নয়। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যাতে করে নির্বাচন না হয়, অতীত স্বৈরাচার এবং গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি তারা আজকে ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ তার দল। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করব, বিশ্বের দরবারে আর মাথা উঁচু করে দাঁড়াবো। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। স্বৈরাচার পতনের এই অর্জনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই বিজয়ের পূর্ণতা পাবে বলছে বিএনপি নেতারা। রুদ্র রফিক, RTV, ঢাকা। এদিকে সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ডেডলাইন ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। সে সময় প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না তার দল। জাকারিয়া খানের রিপোর্ট।
প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। এ সময়ে এই ঐতিহাসিক ঘোষণাপত্র দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পরই এই ঘোষণাপত্র এবং এটি একমাত্র বৈধ প্রক্রিয়া, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবে না। এ সময় অন্তর্বর্তী সরকার সহ এই ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করা সকলকে কৃতজ্ঞতা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের। জাকারিয়া খান, RTV, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে 1947 সালের স্বাধীনতাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। এমনকি শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের কথাও উল্লেখ না থাকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। একই মন্তব্য জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলনেরও। প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদও। আরও থাকছে শাকিলা করিমের রিপোর্টে। সরকার কর্তৃক সংগঠিত দীর্ঘ স্বৈরতন্ত্র অবসানের 1 বছর পর 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতির সামনে তুলে ধরেন কোটি প্রাণের কাঙ্ক্ষিত জুলাই সনদ। এতে ছিল জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা সহ নানা বিষয়। অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে 1947 সালের স্বাধীনতা, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ না থাকাকে ইতিহাসের প্রতি অবিচার বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। অপূর্ণাঙ্গ বিবৃতির মতো, এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। একই প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ গভীর পর্যবেক্ষণ করেছে। স্বাধীনতার প্রথম অধ্যায়ে 47 এবং পতিত ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড ও আলেম ওলামাদের প্রতি নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ না করে ইতিহাসের তাৎপর্যপূর্ণ অংশ এড়িয়ে যাওয়া হয়েছে। অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপিও। বলছে 1 বছরেও গণ অভ্যুত্থানে হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে না পারার ব্যর্থতা প্রতিফলিত হয়েছে ঘোষণাপত্রে। সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এদিকে প্রতিক্রিয়ায় ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। 2018 থেকে 24 সাল পর্যন্ত তাদের ধারাবাহিক লড়াই সংগ্রামকে বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ দলটির। কিন্তু যে কোনো একটা বিষয়ে। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে 5 আগস্ট কক্সবাজারে তাদের ব্যক্তিগত সফরের বিষয়ে দলটির রাজনৈতিক পর্ষদ অবগত নয়।
এই অবস্থায় 24 ঘন্টার মধ্যে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। অভিযুক্তরা হলেন তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুরু হয় মানবতাবিরোধী অপরাধের এ মামলার বিচার কাজ। 27 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে নয়, মাথায় আঘাতজনিত কারণে হয়েছে। এদিকে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী 2 জন। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে কারাবরণকারীদের তালিকা জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকার কারাবিধি সংস্কার বাস্তবায়ন করতে না পারলেও সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে যাবে। বলা হলো এবং এই আত্মত্যাগ অবশ্যই আমাদের। পারোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার করেন। আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না, এখন না, ঠিক আছে, আমি বুঝেছি কেন বলেছেন, জাস্টিফাইবলি। তাহলে এখন যদি না হয়, এখন পারোয়ার ভাই খুব ইমোশনে বলে গেলেন, তাহলে কখন? তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয়? জামাত এসে করবে? আর আমরা যদি করি আপনারা খুশি হবেন? যারা জেলে ছিলেন তাদের তালিকা যেমন হওয়া দরকার, তাদের কষ্টগুলোর বর্ণনাও তেমন থাকা দরকার। তো এই বর্ণনাগুলো আপনারা, আমি মনে করি, আমি জানি না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে হয়তো বলা যেতে পারে যে আপনারা প্রত্যেকে আপনাদের বর্ণনাগুলো লিখে ফেলেন। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে উপজেলার জগদীশপুরে ঢাকা থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা কবিতা ও মেয়ে মিম নিহত হয়। পরে হাসপাতালে মারা যান আহত আরও 5 জন। নিহতদের সবাই নারী ও শিশু। একই পরিবারের 7 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বাহাদুরপুরে বাস সিএনজির সংঘর্ষে 2 নারী শিক্ষার্থী সহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে আজ অনুশীলন ক্যাম্পে যোগ দিল বাংলাদেশ ক্রিকেট দল। এদিন মিরপুরে ফিটনেস পরীক্ষা দেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এদিকে এ দলের হয়ে টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট খেলতে 2 ধাপে অস্ট্রেলিয়া যাচ্ছেন নুরুল হোসেন সোহান সহ 5 ক্রিকেটার। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। এশিয়া কাপকে সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টকে সামনে রেখে 30 জনের প্রাথমিক দল ঘোষণা হয়েছে আগেই। এবার শুরু মাঠের প্রস্তুতি। বুধবার ট্রেনার ন্যাথান কেলির তত্ত্বাবধানে ক্যাম্পে যোগ দিয়ে ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা। তবে ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন 11 আগস্ট। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি মাঠের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি টি20ও খেলবে বাংলাদেশ। 30 আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, পরের দুটি 1 ও 3 সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে। মূলত 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচই খেলবে আবুধাবিতে, যেখানে ব্যাটাররা পায় বাড়তি সুবিধা। সেই বিবেচনা থেকেই সিলেটে প্রস্তুতি নিবে টাইগাররা। এদিকে টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট খেলতে বৃহস্পতি ও বুধবার নুরুল হোসেন সোহানের নেতৃত্বে 2 ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল, যেখানে প্রাথমিক দলে ডাক পাওয়া সোহান সহ আছেন আরও 5 ক্রিকেটার। প্রস্তুতি সম্পূর্ণ হতে নজর থাকবে সেদিকেও। তবে সোহান জানান, কোনো কিছু শেখা নয়, বরং চ্যাম্পিয়ন হতেই যাবে তার দল। অবশ্যই দেখেন, একটা ভালো টুর্নামেন্টে আমরা যাচ্ছি এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি বছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমই আছে এখানে। অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবং অবশ্যই যাওয়া যেতে পারে। রাফি আমিন, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।